বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের অফিস প্রতিষ্ঠায় চুক্তি, অন্য দেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিতে কূটনীতিকদের সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জুলাই শহীদদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চলছে বললেন মির্জা আব্বাস। সনদ না হলে ঐক্যমত্য কমিশন দায়ী থাকবে, সালাউদ্দিন আহমেদের মন্তব্য। গোপালগঞ্জের ঘটনায় 500 জনের বিরুদ্ধে মামলা, বিচার না হলে আরও 10 জেলায় হামলা হতে পারে, মুন্সিগঞ্জে বললেন নাহিদ ইসলাম। গণমাধ্যমে শেখ হাসিনার নগ্ন হস্তক্ষেপের বর্ষপূর্তি, আকস্মিক কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলা ভিশন সহ 4 টিভি চ্যানেল। চালের বাজারে অস্থিরতায় মিলারদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা, কমেছে কাঁচামরিচের দাম। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন। 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য জাতিসংঘ ও বাংলাদেশের পক্ষ থেকে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। স্মারকটিতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সই করেছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন অফিসের কার্যক্রম। 3 বছর মেয়াদী এই চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সই করেছেন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এ তথ্য জানিয়েছে। এ অফিসের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে মানবাধিকার ইস্যুগুলো মনিটর করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। এ বিষয়ে হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার, নাগরিক সমাজের সাথে সরাসরি সহায়তা বিনিময় করতে পারবে জাতিসংঘ। নতুন এই মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে। এর আগে বাংলাদেশে ভলকার তুর্কের সফর ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালেই এ বিষয়ে আলোচনা হয়। চলতি মাসের 10 তারিখে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি দেয় উপদেষ্টা পরিষদ। কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই উদ্যোগকে স্বাগত জানালেও কয়েকটি ইসলামী দলসহ বিভিন্ন মহল এর বিরোধিতা করে আসছে। তাদের আশঙ্কা, মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে ধর্মবিরোধী কিছু বিষয় উৎসাহিত হতে পারে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীদের সতর্ক করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এমন কোনো কথা বলবেন না যাতে মানুষের রক্তে আগুন ধরে যায়। রাজধানীতে এক মৌন মিছিলে বিএনপির অন্য নেতারা বলেন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার পরেও বিএনপি ধৈর্য ধরছে, এটি দুর্বলতা না। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে দোয়া ও মৌন মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়। নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড় হয়ে শান্তিনগরের দিকে এগিয়ে যান মৌন মিছিলে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীরা। পুরো মিছিলে নেতাকর্মীরা কোনো স্লোগান না দিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন বহন করেন। বিএনপি নেতারা বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মৃত্যুদের মধ্যে কোনো বিভেদ চায় না তাদের দল। এজন্য তারেক রহমানের নির্দেশে সর্বোচ্চ ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করছেন তারা। যারা ফ্যাসিলিটি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে নাই, তারা এখন নিজেদেরকে জাহির করার জন্য যারা আমরা আন্দোলন করেছি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে যাচ্ছে। আমি আশা করি আমরা বিভেদে যাব না। অনেক নেতাকর্মী আছে, তাদেরকে দেখবেন তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা হালুয়া রুটির অংশ ছিল, কিন্তু আজকে তারা বড় বড় কথা বলছে। কাজটা তো করতে হবে বিএনপির রাস্তায় থেকে পাহারা দিয়ে, এই ফ্যাসিবাদদের গলা পাড়া দিয়ে এই বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তাদের জীবন আমাদেরকে। অতএব কেন তারা এই ধরনের অপরিপক্ক আচরণ করছে? বিএনপি বড় দল হিসেবে দায়িত্বশীল আচরণকে কেউ যেন দুর্বলতা মনে না করেন, সেই আহ্বান জানান দলটির নেতারা। আমার দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবার জন্য। আমরা ধৈর্য ধরেছি, আমরা সহনশীল আচরণ করছি। যদি এই ষড়যন্ত্রকারীরা জনাব তারেক রহমানকে নিয়ে পরবর্তীতে আর কোনো ষড়যন্ত্র করে যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন সেই ভাষায় জবাব দেওয়া হবে। মৌন মিছিল শুরুর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন,
তাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা করতে চাচ্ছে কোনো কোনো দল, কিন্তু বিএনপি কারো উস্কানি পাত্তা দিবে না। তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন ঔদ্ধত্য প্রকাশ করে বক্তব্য রেখেছে। আমি বলবো ভাইরা, দয়া করে জিহ্বায় একটু লাগাম দেন। জিহ্বায় লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে, আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, দেশেরও ভালো হবে। এমন কোনো আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের কোনো অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না, বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে, সেখানে যদি আপনারা পাপে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই মৌন মিছিলটি শান্তিনগর মালিবাগ হয়ে খিলগাঁও এলাকায় শেষ হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জুলাই মাসে জুলাই সনদ প্রণীত না হলে এর দায় অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2024-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারা আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানান ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুসংহত করতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর পদ্ধতি ভোট আর স্থানীয় নির্বাচনের কথা বলে তাদের উদ্দেশ্য খারাপ। বলেন, একসময় যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারাই এখন রাজনীতিতে বিভক্তি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। 18 তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের পক্ষের শক্তিসমূহে যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের কোটি মানুষের একটাই দাবি, ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে নরসিংদী কারা বিদ্রোহের বার্ষিকীতে জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমরা পুনরায় গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যাতে পারে, সেজন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বপ্রকার সহায়তা দেব এবং তাদেরকে এটা স্মরণ করিয়ে দেব যে তাদের মূল দায়িত্ব হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সময়ে সেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার সেগুলি সম্পাদন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। জনগণের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। তিনি বলেন, জনগণ যাদের ভালো মনে করবে তাদেরকেই দেশ পরিচালনার দায়িত্ব দেবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, ষড়যন্ত্র করে কেউ চোরা পথে ক্ষমতায় আসতে পারবে না। ষড়যন্ত্র করে অতীতেও কেউ ক্ষমতায় থাকতে পারেনি। গোপালগঞ্জের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি বারবার বলেছিল ঐক্য বিনষ্ট না করতে। এই ঘটনা বুঝিয়ে দিয়েছে ঐক্য কত জরুরি। রাজনীতিবিদদের পাশাপাশি পেশাজীবীরাও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে ছিল উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, সরকার যে আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চায় কিনা তা দেখতে চায় বিএনপি। গণতন্ত্র নিয়ে ছিনিমিনি না খেলে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেন। জনগণ যাদেরকে ভালো মনে করবে তাদেরকে দায়িত্ব দিবে, তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে, দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে। আপনারা দেয়ালের লিখন পড়তে শিখুন, আয়নায় নিজেদের চেহারা দেখুন। কোনো অবস্থাতেই এমন কথা বলবেন না
যেটি রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করে স্বৈরাচারকে পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ দেয়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় জারি করা কারফিউ দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে এই পর্যন্ত আটক করা হয়েছে ৪৫ জনকে। এছাড়া সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এর মাঝে আজ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সামনে আরেকটি লড়াই আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যদি গোপালগঞ্জের ঘটনার বিচার না হয় তাহলে দেশের আর ১০ জেলায় হামলা হলেও তাদের দমন করা যাবে না। বাংলাদেশ নিয়ে দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে বলে হুঁশিয়ার করে দেন দলের নেতা হাসনাত আব্দুল্লাহ। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের পদযাত্রায় তারা এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে সভায় বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান নাহিদ। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না উল্লেখ করে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, খুনি হাসিনার বিচার করতে হবে। এদিকে মুন্সিগঞ্জের পদযাত্রা শেষে বিকেলে নারায়ণগঞ্জে যান এনসিপির নেতাকর্মীরা। এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের যে তওবার সুযোগ ছিল গত পরশু দিনে গোপালগঞ্জের ঘটনার পর, আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। একই মঞ্চে দলের কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন বলেন, কিয়ামত পর্যন্ত এদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি করার সুযোগ নেই। শুধু তোমাদের জীবদ্দশাই নয়, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবা দাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ তাদেরকেও ছাড় দেবে না। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো সুযোগ নাই। সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে গিয়ে আশ্রয় দিয়েছে। এই বাংলাদেশে 1 ইঞ্চি জায়গাতেও আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা স্থান দেব না। আগামী 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায়ের কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান এনসিপির নেতাকর্মীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ সংগ্রাম। এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে জানালেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সাথে ম্যারাথনে অংশ নেন ক্রীড়া উপদেষ্টাও। ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। পরে দেয়া বক্তব্যে ক্রীড়া উপদেষ্টা বলেন, যতদিন বাংলাদেশের নাম থাকবে ততদিন জুলাই আন্দোলনে শহীদ, আহত ও জুলাই যোদ্ধাদের নাম উচ্চারিত হবে। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের কথা প্রত্যয় উঠে আসে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, যে আহতরা আমার সামনে আছেন, আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। 16 বছরের ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করেছেন। আপনাদের প্রতি এই বাংলাদেশ নামটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। 1 বছরের মধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকারি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে চাই। 2024-এর 18 জুলাই ছিল সংঘর্ষময় একটি দিন। এদিন রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি ও মহাখালীতে স্বৈরাচার সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর হামলার শিকার হয় ছাত্র জনতা। সংঘর্ষের খবর প্রচার করায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলাভিশন সহ 4টি টেলিভিশন চ্যানেল। মানুষের কাছে সত্য লুকাতে শাটডাউন করা হয় ইন্টারনেট। এ নিয়ে নির্লজ্জ মিথ্যাচারও করে শেখ হাসিনার সরকার। এস এম ফয়েজের রিপোর্ট। 18 জুলাই 2024 কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ। ছাত্র জনতাকে দমাতে টিয়ারশেল, শটগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে র্যাব, পুলিশ, বিজিবি। রাবার বুলেট ও টিয়ারশেলের জবাবে ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। কোনোভাবেই পিছু হটানো যায়নি ছাত্র জনতাকে। শুধু যাত্রাবাড়ি নয়, রামপুরা বাড্ডা সড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের। পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। বারুদের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা রাজধানী জুড়ে। 2 দফা আগুন দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে। আগুন দেওয়া হয় পুলিশ ভ্যান ও ট্রাফিক পুলিশ কার্যালয়ে। শুধু দিনে নয়, রাতেও টানা গুলি চালায় র্যাব, পুলিশ, বিজিবি। আর ছাত্রদের খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও সিটি কলেজ এলাকায়ও রাস্তায় নামে শিক্ষার্থীরা। দফায় দফায় চলে সংঘর্ষ। আহত হয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। তারপরও পিছু না হটে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সংবাদ সংগ্রহে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয় বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মামুন আবদুল্লাহ ও ক্যামেরা পার্সন লিটন খান। সাংবাদিক ছাত্রদের লক্ষ্য করে র্যাব, পুলিশ, বিজিবি গুলি ছোড়ে। সেই দৃশ্য সরাসরি লাইভ সম্প্রচার করে দেশের বেশিরভাগ গণমাধ্যম। কিন্তু আওয়ামী লীগ সরকারের টার্গেটে পড়ে বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি ও চ্যানেল 24। সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি ও চ্যানেল 24-এর। সংবাদ প্রচারেও দেওয়া হয় বাধা। শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে মহাখালী, উত্তরা এলাকায়ও রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্র জনতাকে দমাতে বেপরোয়াভাবে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, গুলি ছোড়ে র্যাব, পুলিশ, বিজিবি। আহত হয় বিপুল সংখ্যক ছাত্র জনতা। তারপরও আন্দোলনকারীরা দাবি আদায়ে অনড় থাকে। বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা। শেষ পর্যন্ত 5 আগস্ট পতন হয় স্বৈরাচারের। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। ঈদের পর থেকেই বাড়তি চালের দাম। গত 1 মাস ধরে মিল থেকে বেশি দামে চাল আনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। এজন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন তারা। নতুন করে বাড়ানো হয়েছে তেলের দামও। সব ধরনের মুরগি আর মাছের বাজারেও দাম বাড়তির দিকে। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বেশি দামে। অনেকটাই নেমে এসেছে কাঁচামরিচের দাম। সাইদুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর।
ভরা মৌসুমেও চালের দামে ঊর্ধ্বগতি প্রবণতা থেকে মুক্তি মিলছে না কিছুতেই। রাজধানীর কাউরন বাজারের ব্যবসায়ীদের দাবি, 1 মাস ধরে মিল থেকেই 50 কেজির বস্তা 300 টাকা বাড়তি দিয়ে আনতে হচ্ছে। খুচরা বাজারে সরু চাল কেজিতে 90 ও মোটা চাল বিক্রি হচ্ছে 60 টাকায়। চালের দামটা একটু কমানো দরকার। সবচেয়ে বেশি দামটা এখন আমাদের যে মেন তেল আর চাল। সিজনে বাজার বাইরে গেছে 8-10 টাকা প্রতি কেজিতে। এটার সাথে একমাত্র জড়িত হইল বড় বড় কোম্পানি আর হলো মিলার, যারা মনে করেন সিন্ডিকেটগুলো করে। সিন্ডিকেট মহল ভাঙা ছাড়া আর বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। এদিকে নতুন করে সয়াবিন তেলের বাড়তি দাম নির্ধারণ হয়েছে। কার্টুন প্রতি বেড়েছে 40 টাকা, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। তবে যারা দাম বাড়ার আগে কিনে রেখেছেন, আগের দামেই বিক্রি করতে পারছেন তারা। বেড়েছে ডালের দামও। দেশি মুসুর ডাল বিক্রি হচ্ছে কেজিতে 10 টাকা বেশিতে। গতকাল 5 লিটার তেল 870 টাকা ছিল, আর আজকে 880 টাকা কিনা, 890 টাকা বিক্রি। আমরা আগে গায়ে এলাকা থেকে 5 লিটার তেল বিক্রি করতাম 20 টাকা কমে, এখন গায়ে দামে তেল বিক্রি হতেছে আজকে 2 দিন। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি 160 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, আর সোনালী মুরগি 300 থেকে 320 টাকা। গত সপ্তাহে আমরা কালারবার মুরগি বেচছি আমরা 260 টাকা কেজি, আর এই সপ্তাহে বেচতেছি 300 টাকা কেজি, পার কেজিতে 40 টাকা। সোনালী আপনার গত সপ্তাহে বেচছি 280 টাকা, এই সপ্তাহে বেচতেছি 320 টাকা। উৎপাদনটা মুরগির কিছুটা কম রয়েছে, আর চাহিদা বেশি আছে, এই জন্য মেনলি হচ্ছে দামটা বাড়ার রিজন। অস্বাভাবিকভাবে বেড়েছে শসার দাম। বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 100 টাকায়, যা আগের সপ্তাহে ছিল 50-60 টাকা। অন্যান্য সবজির দামও বেড়েছে। আমদানি হওয়ায় কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে বিক্রি হওয়া 350 টাকা দামের কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। মরিচের দামটা বেশি, 200 টাকা কেজি, যেটা 10-15 দিন আগেও 60 টাকা 40 টাকা কেজি ছিল। আগে প্রচুর পরিমাণ সবজি কারণ বাজার আসতো, তখন এখন তো কম আসবে কোত্থেকে? সব কিছুই তো আপনি পানির নিচে ঢুকে গেছেন। ঊর্ধ্বমুখী মাছের বাজারেও ক্রেতা ও বিক্রেতারা বলছেন, বাজার মনিটরিং জোরদার করা হলে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে, স্বস্তি পাবে সাধারণ মানুষ। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ইন্টারনেট যাতে কোনো সরকার বন্ধ করতে না পারে সে বিষয়ে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে সে অনুযায়ী আইন সংস্কারে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। রাজধানীর একটি হোটেলে স্টারলিংকের অফিসিয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, স্টারলিংকের প্রতিটি ডিভাইস থেকে সরকার রাজস্ব আদায় করবে। এছাড়া দেশে পেপ্যাল, স্ট্রাইপ আনার ব্যাপারেও কাজ চলছে বলে জানান তিনি। স্টারলিং দেশের ক্রান্তিকালে ইন্টারনেট সচল রাখার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে বলে জানান স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল ইসলাম, স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, আইসিটি সচিব, বিটিআরসি চেয়ারম্যান, সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সহ খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত, আমরা কখনোই কোনো অবস্থাতেই ইন্টারনেট বন্ধ করব না, এবং ভবিষ্যতেও যাতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের একটি সংশোধন করব। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। যেহেতু এটা অত্যন্ত জটিল ধরনের আইন, আমাদের একটু সময় লাগছে। Starlink used as a critical and reliable lifeline, offering resilient connectivity when people need it the most. During wildfires, during floods, hurricanes, typhoons, volcanic eruptions, and when widespread power outages impacted Spain and Portugal, those with Starlink had the ability to stay connected. অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে অর্থনীতিতে ভালো অনুশীলন বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, এই কাজে পেশাদার হিসাববিদরা মূল ভূমিকা পালন করতে পারেন। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICMB এর আয়োজনে সার্কভুক্ত দেশগুলোর হিসাববিদদের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে তিনি সব কথা বলেন। শেখ বশিরউদ্দিন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সম্পদের সুষম বন্টন করা গেলে উত্তরণ সম্ভব, না হলে চোরতন্ত্র তৈরি হবে। অভিযোগ করেন, বিগত সময়ে অর্থনৈতিক পরিসংখ্যান কারসাজি করে হাজার হাজার কোটি ডলার পাচার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসাকে সামনে রেখে মানি লন্ডারিং করা হয়েছে। বর্তমান সরকার ব্যবসায় অন্যায্য প্রতিযোগিতা বন্ধের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। সার্কভুক্ত দেশগুলোর প্রায় 6 শতাধিক
পেশাদার হিসাববিদ, অর্থনীতিবিদ, পলিসি মেকার, কর্পোরেট লিডার ও ব্যবসায়ী নেতা এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মানীয় ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পরে সন্ধ্যায় সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। শেষে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জুলাই অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল, সংগঠক ও অ্যাক্টিভিস্টদের পরস্পরের প্রতি হেয় করে উস্কানিমূলক কথা বলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবি পার্টির নেতারা। দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যের ভিত্তিতে যারা রাজপথে অকাতরে রক্ত ও জীবন বিলিয়ে দিয়েছেন, 1 বছর যেতে না যেতেই তাদের একে অপরের প্রতি হিংসাত্মক আচরণ শহীদের রক্ত ও আত্মদানের প্রতি অসম্মান বলে মনে করেন দলটির নেতারা। গোপালগঞ্জে ফ্যাসিবাদী আওয়ামী ছাত্রলীগের গণতন্ত্র বিরোধী কর্মসূচি, সরকারের ব্যর্থতা ও নানা অবয়বে আওয়ামী লীগের পুনর্বাসন প্রচেষ্টার তীব্র সমালোচনা করে তারা। শুক্রবার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদদের স্মরণে প্রতীকী কফিন রোড মার্চে এসব কথা বলেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে নির্বাচন যত দেরি হবে নৈরাজ্য তত বাড়বে। সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে বসে দ্রুত নির্বাচন দেওয়া। বিকেলে আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বাংলাদেশের বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঢাকা জেলা সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় সংকট মুহূর্তে রয়েছে দেশ, পাশের দেশ সহ নানা শক্তি পতিত ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষক করে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সমাবেশ ও শহীদী মার্চ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, গণ অভ্যুত্থানের পরেও দেশে ক্ষমতা ব্যবহার করে নানা দখল আর ধন সম্পদ আহরণ করা হচ্ছে। সে ক্ষমতা ব্যবস্থাকে বদল করতে হবে নতুন বন্দোবস্ত, অর্থাৎ সংস্কার। জনগণের সম্মতি নিয়ে সেই সংস্কারের মাধ্যমে নির্বাচন করতে হবে বলেও জানান জোনায়েদ সাকি। বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান না। জনগণের বাংলাদেশ মানে আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই এবং আমরা নির্বাচন চাই। সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেছেন, দেশে রাজনীতিবিদরা চালাবেন, সেজন্য নির্বাচন হওয়া প্রয়োজন। তবে একটি গোষ্ঠী নির্বাচনকে পেছানোর চেষ্টা চালাচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। আশরাফুল হুদা বলেন, দেশে যা কিছু হচ্ছে তা নির্বাচনকে ব্যাহত করার জন্য হতে পারে। তবে পুলিশকে এখনই যদি বলা হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিতে হবে, তাহলে তারা সেটা পারবে বলে মনে করেন তিনি। পুলিশের মাঝে কিছু ট্রমা কাজ করলেও তিনি আশাবাদী পুলিশ ঠিকই নির্বাচনে সরকারকে সহায়তা করতে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। তার মতে, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দেশে 24-এ পরিবর্তন এসেছে, তাকে কাজে লাগাতে হবে। মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ প্রতিযোগিতায় সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বিজয়ী হয়। জুলাই শহীদদের স্মরণে দেশের বিভিন্ন জায়গায় মৌন মিছিল, দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি। চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় মনোমিছিল, দোয়া ও মিলাদ মাহফিল। বিকেলে নগরীর কাজী দেউরির দলীয় কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। শহীদদের স্মরণে মনোমিছিল হয়েছে সিলেটে। বিকেলে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মিছিলটি নগরীর বন্দরবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। শহীদদের স্মরণে শোক মিছিল ও দোয়া মাহফিল হয়েছে বগুড়ায়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বিএনপির দোয়া ও মনোমিছিল হয়েছে গাইবান্ধায়। সকালে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
নরসিংদীতে জুলাই আন্দোলনের প্রথম শহীদ স্কুল ছাত্র তাহমিদের স্মরণসভা ও চিনিশপুরে তার কবরে শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে এই সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ দলীয় নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার নেতৃত্বে মৌন মিছিল হয়েছে ফেনীতে। বিকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক জয়নাল আবেদিন সহ অন্যরা। দেশের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে তা রুখে দিতে হবে। পতিত স্বৈরাচার আর যাতে ফিরে আসতে না পারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ রেজাউল করিম। সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়ন ভাটি বন্দর এলাকায় তিনি একথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, বালুদস্যুদের কারণে পদ্মা ভাঙনে লোহজংয়ের 15টি ইউনিয়নের মধ্যে এখন 10টি ইউনিয়ন আছে, বাকি 5টি ইউনিয়ন নদীগর্ভে চলে গেছে। লোহজংয়ের মানচিত্র ছোট হয়ে গেছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করতে হবে। শুক্রবার প্রতিবাদ সভা ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 24-এর গণঅভ্যুত্থান শহীদ 4টি পরিবার ও 6টি আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিষদ। এই উপলক্ষে শুক্রবার দোয়া মাহফিল ও মৌন মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তহিদুর রহমান আওয়াল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির, সহস্বাস্থ্য সম্পাদক ডাক্তার মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হলো ম্যানেজমেন্ট FBS ক্লাব লিমিটেডের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন দেশের খ্যাতিনামা শিক্ষাবিদ, কর্পোরেট ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের বর্তমান সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। কণ্ঠবাউরি বাচিক শিল্পচর্চা কেন্দ্রের আয়োজনে রাজধানীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সম্মাননা প্রদান করা হয় স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য বাচিক শিল্পী আশরাফুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান এবং বিশিষ্ট লেখক, বেতার ও টেলিভিশন শিল্পী অধ্যাপক আহমেদ রেজাকে। সংগঠনের সভাপতি সৈয়দা সাজিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বনামধন্য আবৃত্তি শিল্পী ও কণ্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশনা করেন। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র পাঠের দাবিতে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা DIT চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। কক্সবাজার প্রেস ক্লাবে জুলাই 24 শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে বক্তারা বলেছেন, দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার পাথরের মতো দেশের জনগণের ওপর চেপে বসে দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। ছাত্র জনতার গণজোয়ার না হলে এ পাথর নামানো সম্ভব হতো না। শুক্রবার রাতে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকায় বসবাসরত বগুড়া শিবগঞ্জ উপজেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বগুড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বৃহত্তর বগুড়া সমিতির ঢাকার নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনাও দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বগুড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ সম্মাননা দেয়া হয় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মনকে। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সভাপতি মারুফ রহমান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ শেষ করব, তবে শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের অফিস প্রতিষ্ঠায় চুক্তি, অন্য দেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিতে কূটনীতিকদের সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জুলাই শহীদদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চলছে বললেন মির্জা আব্বাস। সনদ না হলে ঐকমত্য কমিশন দায়ী থাকবে, সালাউদ্দিন আহমেদের মন্তব্য। গোপালগঞ্জের ঘটনায় 500 জনের বিরুদ্ধে মামলা, বিচার না হলে আরও 10 জেলায় হামলা হতে পারে, মুন্সিগঞ্জে বললেন নাহিদ ইসলাম।
গণমাধ্যমে শেখ হাসিনার নগ্ন হস্তক্ষেপের বর্ষপূর্তি আকস্মিক কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলা ভিশন সহ 4 টিভি চ্যানেল। চালের বাজারে অস্থিরতায় মিলারদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা, কমেছে কাঁচামরিচের দাম। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।